হাসিনার বারবার অনুরোধ সত্ত্বেও কেন বিমান পাঠায়নি ভারত? এবং সর্বশেষ জানাবো হাসিনার বিরুদ্ধে যুবলীগ কর্মীর মামলা কিন্তু কেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাসিনার বারবার অনুরোধ সত্ত্বেও কেন বিমান পাঠায়নি ভারত? শেখ হাসিনাকে অনেকে গত এক যুগ ধরে আয়রন লেডি বলে বর্ণনা করেছিলেন। 15.5 বছর যাবৎ দুর্দণ্ড প্রতাপে ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন, সেটি অনেক ধারণাই করতে পারেনি। বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাচ্যুত হওয়ার পর কোনো ব্যক্তি এভাবে দেশ ছেড়ে পালাতে বাধ্য হননি। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। তবে তার পালিয়ে যাওয়ার আগে রোববার রাত এবং সোমবার সকাল থেকে নানা নাটকীয়তা হয়েছে। 5 আগস্ট দুপুর পর্যন্ত দফায় দফায় নিরাপত্তা চেয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে শেখ হাসিনা আলোচনা করেন। তাদের তিনি বলেছিলেন, ঢাকার কোনো বিমানে চড়তে তিনি নিরাপদ বোধ করছেন না। এর মধ্যে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল অন্যতম। দোভালকে হাসিনা একাধিকবার বলেন, আমি দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এই মুহূর্তে আমার সামনে আর কোনো বিকল্প নেই, কারণ জনগণের পাশাপাশি সেনাবাহিনীও আমার বিরুদ্ধে চলে গেছে। এই অবস্থায় প্রাণ বাঁচাতে দেশ ছাড়তে হবে। তাই ভারত যদি বিমান পাঠায় তাহলে আমি নিরাপদে দেশ ত্যাগ করতে পারবো। তবে হাসিনার অব্যাহত অনুরোধ সত্ত্বেও ভারত থেকে বিমান আসেনি। কেন ভারত বিমান পাঠায়নি তা নিয়ে এখনও বিস্তর আলোচনা রয়েছে। জনশ্রুতি রয়েছে, হাসিনার এই অনুরোধের প্রেক্ষিতে দোভাল নাকি বলেছেন, আমরা দেখছি কি করা যায়। দিল্লিতে তখন এ নিয়ে একটি উচ্চ পর্যায়ে বৈঠকও বসে। নেওয়া হয় বিরোধী রাজনৈতিক দলগুলোর মতামত। এরপর বলা হয় ভারতের পক্ষে নানা কারণে বিমান পাঠানো ঠিক হবে না। বাংলাদেশকে বলা হোক তারা নিজ দায়িত্বে যেন শেখ হাসিনাকে নিরাপদে দিল্লি পাঠিয়ে দেয়। ঢাকা তখন অগ্নিগর্ভ, যে কোনো মুহূর্তে বিক্ষুব্ধ জনতা গণভবন দখল করে নিতে পারে। এমনকি সেনানিবাসে নেওয়ার পরও পরিস্থিতি কি দাঁড়ায় তা নিয়েও চিন্তিত হয়ে পড়েন সেনা নেতৃত্ব। এমন অবস্থায় হাসিনা নিরাপত্তা দেওয়ার সেনাবাহিনীর পক্ষে কঠিন হবে। এই বিক্ষুব্ধ জনস্রোত মোকাবেলা করতে গেলে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটবে। ওদিকে ভীত সন্ত্রস্ত হাসিনাও দেশ ছাড়ার ব্যাপারে মরিয়া। বারবার সেনা প্রশাসনকে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানান। বলেন, যে করেই হোক তাকে যেন তারা দ্রুত দিল্লি পাঠানোর ব্যবস্থা নেয়। জেনারেল ওয়াকারুজ্জামান বিষয়টি নিয়ে তার সহকর্মীদের সঙ্গে কথা বলেন। সবাই তখন এক বাক্যে হাসিনাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে একমত হন। এরপরেই বাংলাদেশের নিজস্ব বিমানে হাসিনাকে দিল্লি পাঠানো হয়। প্রশ্ন হচ্ছে, হাসিনাকে নিতে ভারত কেন বিমান পাঠালো না? কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভবিষ্যৎ রাজনীতির কথা ভেবে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় নেতৃবৃন্দ তখন যুক্তি দেখিয়েছিলেন, হাসিনাকে যদি ভারত তার নিজস্ব বিমানে উঠিয়ে নিয়ে যায় তখন আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন উঠবে। বলা হবে, একটি রাষ্ট্র থেকে এভাবে তৃতীয় আরেকটি দেশ ক্ষমতাচ্যুত কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে নিরাপত্তার নামে উদ্ধার করলে দেশটির স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়েও প্রশ্ন উঠবে। এমনিতেই বাংলাদেশের মানুষ ভারত বিরোধী। এছাড়া অন্য একটি কারণও ছিল, ভারত প্রমাণ করতে চেয়েছিল বাংলাদেশই তাদের প্রধানমন্ত্রীকে এভাবে পুশ করেছে। একটি দায়িত্বশীল কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশ কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতায় ভারত নাকি হুমকিও দিয়েছিল, যদি তারা হাসিনাকে দ্রুত না পাঠায় তাহলে বিকল্প কঠিন ব্যবস্থার কথা ভাবা হবে। হাসিনা দেশ ছাড়ার আগে হাতে 3 পৃষ্ঠার একটি লেখা লিখেছিলেন। তখন তিনি তার প্রেস টিমের একজন সদস্যের সঙ্গেও কথাও বলেন। এই সদস্য এখন আত্মগোপনে রয়েছেন। লেখাটা হাসিনা রেখে যাননি, ভ্যানিটি ব্যাগে করেই তা নিয়ে যান দিল্লিতে। সেখানে পৌঁছার পর ওই দিন রাত 12টার দিকে ঢাকায় তার কয়েকজন বিশ্বস্ত সহকর্মীর সঙ্গে ফোনে কথা বলেন। তখন এই লেখার প্রসঙ্গটি আসে, যা নিয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি। হাসিনার বিরুদ্ধে যুবলীগ কর্মীর মামলা কিন্তু কেন? সরকারের দৃঢ় অবস্থান এবং সুস্পষ্ট নির্দেশনার পরও চট্টগ্রামে মিথ্যা মামলা দায়েরের ঘটনা থামছে না। এবার এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে ডবল মুরিং থানায় মামলা হয়েছে, যিনি ঘটনার সময় ভারতে চিকিৎসাধীন ছিলেন। আবার ব্রিটিশ পাসপোর্টধারী বন্দর থানা এলাকার বাসিন্দা এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে কোতোয়ালি থানায়। এই দুটি মামলা দায়েরের ঘটনায় তারা বিস্মিত হয়েছেন। এমনকি এক যুবলীগ কর্মী বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছেন। এসব ঘটনায় চট্টগ্রামের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ভর করছে। গ্রেফতার আতঙ্কে ভুগছেন মিথ্যা মামলার আসামিরা। জানা যায়, গত 20 নভেম্বর নগরীর ডবল মুরিং থানায় একটি মামলা করেন মোহাম্মদ মানিক নামে এক ব্যক্তি।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক 2 সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী ও আজমন নাসির উদ্দিন সহ 108 জনকে এই মামলায় আসামি করা হয়। ঘটনার তারিখ ও সময় দেখানো হয় 5 আগস্ট বিকেল 5টা। ঘটনাস্থল দেখানো হয় ডবল মোরিং থানার 1 কিলোমিটার দূরে মনসুরাবাদ মাজার এলাকা। আসামিরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র জনতার আন্দোলনে গুলি বর্ষণ করে বলে অভিযোগ করা হয়। মামলায় 35 নম্বর আসামি করা হয়েছে মোহাম্মদ ইয়াকুব নামে এক ব্যক্তিকে। তার বাড়ি বোয়ালখালী এলাকায়। বাবার নাম মৃত আবুল কাশেম। ইয়াকুব রাষ্ট্রায়ত্ত যমুনা ওয়েল কোম্পানির একজন কর্মচারী ও সিবিএ নেতা। ইয়াকুবের পাসপোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী তিনি 1 আগস্ট চিকিৎসার উদ্দেশ্যে চেন্নাই যান। তার পাসপোর্টে চেন্নাই বিমানবন্দরের ইমিগ্রেশনের সিল রয়েছে। তিনি চিকিৎসা শেষে স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে 7 আগস্ট ঢাকা ও 9 আগস্ট চট্টগ্রামে ফিরে আসেন। মামলার বাদী মানিকের বাবার নাম মৃত আব্দুল জলিল। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের মুরাদপুর এলাকায়। বর্তমান ঠিকানা দেখানো হয়েছে রাজ্জাক কলোনি, পাহাড়তলী বার কোয়ার্টার। এজাহারে তার যে মোবাইল নম্বর দেওয়া হয়েছে সেখানে একটি ভিজিট কম। ধারণা করা হচ্ছে বাদীকে যাতে কেউ খুঁজে না পায় সেজন্য এই চালাকির আশ্রয় নেওয়া হয়েছে। ইয়াকুব অভিযোগ করেন অফিসের কোনো প্রতিপক্ষ যারা তাকে ঘায়েল করতে চান তারাই হয়তো তাকে মিথ্যা মামলার আসামি করেছেন। এ বিষয়ে ডবল মোরিং থানার ওসি কাজী রফিক আহমেদ যুগান্তরকে বলেন, মামলা নিয়ে তারা বিপাকে রয়েছেন। থানায় মামলা না নিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয় ওসির বিরুদ্ধে। আবার মামলা নিতে বিভিন্ন মহল থেকে দেওয়া হয় চাপ। এ কারণে সত্য বা মিথ্যা মামলা যাচাই করার সুযোগ তাদের থাকে না। তবে তিনি মিথ্যা মামলায় কাউকে হয়রানি করা হবে না এবং সঠিক তদন্তের মাধ্যমে আসামি চিহ্নিত করা হবে বলে জানান। কোতোয়ালি থানার একটি মামলায় আসামি হয়েছেন ব্রিটিশ পাসপোর্টধারী নাসিরুল আলম। কাজী মোহাম্মদ সোহেল নামে এক ব্যক্তি বাদী হয়ে 29 আগস্ট এই মামলা করেন। 4 আগস্ট নগরীর কোতোয়ালি থানাধীন রিয়াজ উদ্দিন বাজার পাখি গলির মুখে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে এই মামলা করা হয়। মামলায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ 286 জনকে সুনির্দিষ্ট আসামি এবং অজ্ঞাতনামা আরও 300 থেকে 400 জনকে আসামি করা হয়েছে। এই মামলায় নাসিরুল আলমকে 143 নম্বর আসামি করা হয়। তার বাড়ি বন্দর থানাধীন উত্তর মধ্যস্য হালি শহর ওয়াসি চৌধুরী পাড়া। নাসিরুল আলম বলেন তিনি 1989 সাল থেকে লন্ডনে বসবাস করেন। ম্যানচেস্টারে 30 বছর ধরে ব্যবসা করছেন। গত বছরের জুন মাসে দেশে ফিরেছেন। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। তার বাড়ি বন্দর এলাকায়। তিনি অভিযোগ করেন এলাকায় জায়গা জমি নিয়ে একটি পক্ষের সঙ্গে তার বিরোধ রয়েছে। হয়তো তারাই হয়রানির জন্য তাকে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার মতো একটি স্পর্শকাতর মামলায় জড়িয়ে দিয়েছে। মামলার এজাহারে বাদীর যে নম্বর দেওয়া হয়েছে তাতে কল করে ফোনটি বন্ধ পাওয়া যায়। এই মামলা প্রসঙ্গে কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের চৌধুরী বলেন, মিথ্যা মামলা হচ্ছে, এটা অস্বীকার করার জো নেই। নানাজন নানাভাবে এসব মামলা করছে। তবে আমরা তাৎক্ষণিকভাবে যাচাই করতে না পারলেও তদন্তে একজন নিরীহ লোকও যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামে মামলা হামলার পরিকল্পনা ও নির্দেশ দেওয়ার অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 187 জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন কফিল উদ্দিন নামে এক যুবলীগ কর্মী। গত সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি দায়ের হওয়ার পর বাদীর পরিচয় জেনে বিস্মিত হন সংশ্লিষ্টরা। এই মামলার পর চট্টগ্রামে আলোচনা সমালোচনা শুরু হয়। কফিল উদ্দিন এবং একজন আইনজীবীর মধ্যে কথোপকথনের 5 মিনিট 12 সেকেন্ডের একটি রেকর্ডও ভাইরাল হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা কফিল উদ্দিনের বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় অস্ত্র ও মাদক সহ 3টি মামলা এবং আনোয়ারা থানায় একটি জিডি রয়েছে। গ্রেফতার হয়ে একাধিকবার কারাগারেও গেছেন তিনি। এজাহারের বর্ণনা অনুসারে কফিল নগরীর নন্দনকানন এলাকার বাসিন্দা। গত 4 আগস্ট নিউ মার্কেট গোল চত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে তিনি অংশ নেন। ওই দিন আসামিদের কয়েকজনের নির্দেশে ও পরিকল্পনায় বাকি আসামিরা গুলি করেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান। এতে বাদী হাতে আঘাত পান। মামলায় 26 পুলিশ সদস্যকে আসামি করা হলেও তাদের অনেকেই চট্টগ্রাম থেকে কয়েক বছর আগেই বদলি হয়ে গেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।